আজকের ভিডিওতে আমি মূলত বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোর নানা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি sharebiz.net পত্রিকায় বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধ, তাই লভ্যাংশ দেবে না 10টি ব্যাংক। প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে 5টি ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, অর্থাৎ 5টি ইসলামী ব্যাংক মিলিয়ে একটি ইসলামী শক্তিশালী ব্যাংক গঠন করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবং এর আগে আপনারা শুনেছিলেন 6টি ব্যাংক নিয়ে একটি শক্তিশালী ব্যাংক গঠন করার কথা বলা হয়েছিল, কিন্তু কোন ব্যাংকটি মূলত বাদ পড়ে গেল সেই বিষয়ে জানবো বিস্তারিত নিউজ। এরপর আমরা দেখতে পাচ্ছি bdnews24.com পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে আগের মতো আমানত পাচ্ছে না ব্যাংকগুলো, অর্থাৎ ব্যাংকগুলোর এখনো যে বেহাল দশা সেটা অবস্থান করছে। আরেকটি নিউজে আমরা দেখতে পাচ্ছি sharenews24.com পত্রিকার। এই পত্রিকার শিরোনামে বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংকে আরও 1000 কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছে আমানতকারীরা, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখিয়ে নিচ্ছি যে ন্যাশনাল ব্যাংক আরও 1000 কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক, সেই সম্পর্কে একটা প্রতিবেদন। এখানে বলা হচ্ছে তীব্র তারল্য সংকটে থাকা তফসিলিভুক্ত ন্যাশনাল ব্যাংকে নতুন করে বাংলাদেশ ব্যাংক থেকে আরও 1000 কোটি টাকা ধার পেয়েছে। ডিমান্ড প্রমিসরি ডিপি নেটের বিপরীতে 10% সুদে 90 দিনের জন্য এই ঋণ দেওয়া হয়। প্রচলিত জামানত না থাকায় কার্যত কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে এই সহায়তা দিয়েছে, যা মূল্যস্ফীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা। সূত্র জানায় 2 জুন এই লেনদেন সম্পূর্ণ হয়, যার একদিন আগে ন্যাশনাল ব্যাংক এই সহায়তার আবেদন করে। গভর্নর ডক্টর আহসান ইস মনসুরের অনুমোদনে ঋণটি অনুমোদিত হয়। এতে করে মোট ছাপানো অর্থের পরিমাণ দাঁড়ালো 6000 কোটি টাকা। এই ঋণের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংক কঠোর নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে ব্যাংকের সাবেক বর্তমান পরিচালক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে অর্থটি ব্যয় করা যাবে না, এবং অন্য কোনো ব্যাংকে আমানত রাখা কিংবা প্লেসমেন্ট করা যাবে না। পরিচালন ব্যয়, ডিভিডেন্ড বিতরণ, অতিরিক্ত খরচ বা ডলারে লেনদেনের জন্য এই অর্থটি ব্যবহারের অনুমতি নেই। ব্যাংকটির আর্থিক অবস্থার ক্রম অবনতির কারণে 2023 সালের 5 আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করে। শিকদার পরিবার এবং এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে নানা আর্থিক অনিয়মে জড়ানোর অভিযোগ রয়েছে এই ব্যাংকটির বিরুদ্ধে। 2023 সালের শেষে ব্যাংকটির লোকসান দাঁড়ায় 1706 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 14% বেশি। উল্লেখযোগ্যভাবে 2022 সালে ব্যাংকটি এককভাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ 3261 কোটি টাকা লোকসান করে। যদিও ডক্টর মনসুর দায়িত্ব নেওয়ার পর টাকা ছাপিয়ে সহায়তা না দেওয়ার নীতি কথা বলেছিলেন, তবে গত মার্চে সেই অবস্থান থেকে সরে এসে প্রয়োজনে দুর্বল ব্যাংকে সহযোগিতার কথা জানান তিনি। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, আমরা কোনো ব্যাংক বন্ধ করতে চাই না, এতে আমানতকারীদের যে আস্থা সেটা হারানোর ঝুঁকি থাকে। আইন কার্যকর হওয়ার আগ পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে। তিনি স্বীকার করেন যে বিষয়টি মূল্যস্ফীতির সঙ্গে সাংঘর্ষিক হলেও তাৎক্ষণিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এখন এই বিষয়টি অগ্রাধিকার। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের অবস্থা যে খুবই নাজেহাল তার একটা প্রতিবেদন প্রকাশ করে bdnews24.com। এখানে বলা হচ্ছে আগের মতো আমানত পাচ্ছে না এই ব্যাংকগুলো। টানা 7 মাস ধরে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধির হার এক অঙ্কের ঘরে থাকার মধ্যে এপ্রিলে তা আগের মাসের চেয়ে কিছুটা কমেছে। ব্যাংকগুলোতে মার্চে সামান্য বাড়লেও এপ্রিলে আমানতের প্রবৃদ্ধির হার আবারও কমেছে 8.21%। মার্চে যা ছিল 8.51%। বর্তমান অনেক ব্যাংক আমানতের বিপরীতে 9 থেকে 11% পর্যন্ত সুদ দিচ্ছে। তারল্য সংকটে থাকা অনেক ব্যাংক আবার 13% পর্যন্ত সুদ দিচ্ছে, তাতেও আশানুরূপ কোনো আমানত পাচ্ছে না মূলত এই ব্যাংকগুলো। ব্যাংকাররা এর কারণ হিসেবে বলছেন উচ্চ মূল্যস্ফীতির মধ্যে মানুষের হাতে টাকা জমছে না, বেকার বাড়ায় অনেকে আয় করতে পারছে না, এতে ব্যাংকে টাকা জমা রাখার পরিমাণ কমেছে। এদিকে আরেকটা নিউজ প্রথম আলো .com পত্রিকায় বলা হচ্ছে 5 ব্যাংক মিলে একটি ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখানে বলা হচ্ছে আর্থিক সংকটে পড়া শরীয়ভিত্তিক 5টি ব্যাংক মিলে একটি বড় ইসলামী ব্যাংক ধারার গঠন করার চেষ্টা করা হচ্ছে। নতুন এই ব্যাংকে যাত্রার শুরুতে মূলধন যোগান দেবে সরকার। ব্যাংকটির প্রধান কাজ হবে ক্ষুদ্র এবং মাঝারি খাতে অর্থায়ন করা। এই ব্যাংকের অনুমোদন বা লাইসেন্স দেবে বাংলাদেশ ব্যাংক।
এর অধীনে এই 5 ব্যাংকের আমানত বা সম্পদ স্থানান্তর করা হবে। এই প্রক্রিয়া ঈদের পরপরই শুরু করা হবে। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার ওই ব্যাংকটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের ডেকে একটি প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক এবং সভায় অংশ নেয়া 5 ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। তারা বলছেন, ব্যাংক একীভূত হলেও গ্রাহকদের লেনদেনের কোনো সমস্যা হবে না। তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকটির গ্রাহক হবেন। এছাড়া শীর্ষ পর্যায়ে ব্যতীত অন্য ব্যাংকাররা একীভূতকরণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন। এই প্রক্রিয়া শেষ হতে 3 বছর সময় লাগতে পারে বলে জানা গেছে। সবাই ব্যাংকগুলোকে একীভূত হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ব্যাংক 5টি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর 9 এপ্রিল ব্যাংকিং সম্মেলনে বলেছিলেন, ইসলামী ব্যাংক ধারার মধ্যে একীভূত করে বড় 2টি ব্যাংক গড়ে তুলবেন। কিন্তু একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকের মালিকানা রয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের। বাকি 4 ব্যাংকের মালিকানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলমের গ্রুপের কাছে। বিগত সরকারের মেয়াদ এসব ব্যাংক থেকে বিভিন্ন নামে অর্থ তুলে এসব মালিক। এতে দুর্বল হয়ে পড়ে এই ব্যাংকগুলো। গত বছরে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর এই 5 ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছে। এক্সিম ব্যাংক ছাড়া বাকি 4টিতে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বলছেন, ব্যাংক একীভূতকরণ করা হলেও গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না। তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকটির গ্রাহক হবেন। এছাড়া শীর্ষ পর্যায়ে ব্যতীত অন্য ব্যাংকাররা একীভূতকরণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন। এই প্রক্রিয়া শেষ হতে অন্তত 3 বছর সময় লাগবে। এখন আমরা দেখে নিচ্ছি যেভাবে গঠিত হবে এই নতুন ব্যাংকটি। জানা গেছে, ঈদের ছুটির পর 5 ব্যাংক পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ ব্যাংক। এই জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্যাংকগুলো পরিচালনায় পৃথক কমিটি করবে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে এই 5 ব্যাংকের সম্পদের মান নিরীক্ষা করা হয়েছে। এসব ব্যাংকে নিরীক্ষা প্রতিবেদন নিয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর সুযোগ দেবে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে কেউ নিজেকে সবল প্রমাণ করতে পারলে সেই ব্যাংক তালিকা থেকে বাদ পড়বে। না হলে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু হবে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 এর আওতায় এই কার্যক্রম শুরু হবে। আগামী 15 অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে। একীভূতকরণের আওতায় ব্যাংকগুলোর যেসব ঋণ খেলাপি হয়ে পড়েছে তার সম্পদ ব্যবস্থাপনা কমিটির কাছে হস্তান্তর করা হবে। এমনভাবে সম্পদ হস্তান্তর করা হবে যাতে নতুন ব্যাংকটির খেলাপি ঋণ 10% নিচে থাকে। এতে বিদেশি বাণিজ্যে লেনদেনে খরচ কম হবে এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ অর্থায়ন তহবিল থেকে টাকা নিতে পারবে। এরপর নতুন একটি ব্যাংকের লাইসেন্স অনুমোদন দেওয়া হবে। এতে মূলধন যোগান দেবে বাংলাদেশ ব্যাংক এবং বিদেশি উন্নয়ন সহযোগীরা। এই জন্য 2025-26 অর্থ বছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। 5 ব্যাংকের সম্পদ এবং দায় সেই ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এরপর ধীরে ধীরে ব্যাংকের শাখাগুলোকে একীভূতকরণ করা হবে। এজন্য জনবলও কমানো হবে। ব্যাংক পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরুর পর বেসরকারি খাতে শেয়ার ছাড়া হবে। এরপর বেসরকারি খাতে উদ্যোক্তারা ব্যাংকটি পরিচালনা যুক্ত হতে পারবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে অন্তত 3 বছর সময় লাগতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল দুপুরে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সভায় গভর্নর আহসান এস মনসুর এবং ডেপুটি গভর্নর কবির আহমেদ ব্যাংক 5টির চেয়ারম্যান এবং এমডিদের এমন সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেন। 5 ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকের আর্থিক পরিস্থিতি উন্নতি হয়েছে বলে সভায় ব্যাংক দুটির চেয়ারম্যানরা জানান। সভার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান কোনো মন্তব্য করতে রাজি হননি। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন প্রথম আলোকে বলেন, 5 ব্যাংক মিলে একটি বড় ব্যাংক গঠনের কথা জানানো হয়েছে। এর আগে কেউ নিজেকে ভালো ব্যাংক হিসাবে প্রমাণ করতে পারলে সেই ব্যাংক তালিকা থেকে বাদ যাবে। এই জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সবাই কাজ করতে রাজি হয়েছে। এই সভার মাধ্যমে ব্যাংক রেজুলেশনের প্রক্রিয়াটি শুরু হয়েছে। ব্যাংকগুলোর জনবল রয়েছে 15,000-এর বেশি। এসব ব্যাংকের গ্রাহকের হিসাবের সংখ্যা সব মিলিয়ে 92 লাখ, আমানত 1,45,000 কোটি টাকা। তবে ঋণের পরিমাণ 2,15,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংক থেকে ধার করে আমানতের চেয়ে বেশি ঋণ দিয়েছে এই ব্যাংকগুলো। এখন এই 5টি যে ব্যাংকে একীভূতকরণ করা হচ্ছে, এই ব্যাংকের কার সম্পদ বা দায় কত সেই বিষয়ে আমরা জেনে নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সারা দেশে ওই 5 ব্যাংকের শাখা রয়েছে 779টি। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা 226টি, সোশ্যাল ইসলামী ব্যাংকের 180টি, ইউনিয়ন ব্যাংকের
14টি, গ্লোবাল ইসলামী ব্যাংকের 104টি, এক্সিম ব্যাংকের 155টি। এছাড়া এসব ব্যাংকের 698 উপশাখা, 500 এজেন্ট এবং 1000 এটিএম বুথ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ব্যাংক তাদের 90% ঋণ এস আলমের গ্রুপের কাছে, যা খেলাপি হয়ে পড়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 70%, সোশ্যাল ইসলামী ব্যাংকের 20% ঋণ এস আলম গ্রুপে সংশ্লিষ্ট। এক্সিম ব্যাংকের 10% ঋণ সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্বার্থ সংশ্লিষ্ট। এসব ঋণ আদায় করতে পারছে না এই ব্যাংকগুলো। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন, দেশে বড় আকারের একটা ইসলামী ব্যাংক গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশে ইসলামী ব্যাংক খাতের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অবশ্য জবাবদিহি না থাকলে ব্যাংক একীভূতকরণ করেও ব্যাংক খাত ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মজুরি। তিনি প্রথম আলোকে বলেন, ব্যাংক যদি রাজনৈতিক লুটপাটের লক্ষ্য হয় এবং আর্থিক খাতের মূল সংস্কারগুলো না হয় তাহলে কাজ হবে না। এজন্য আগে সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গত 9 মাসেও আর্থিক খাতে পুরোপুরি সুশাসন ফেরেনি। কেন এই সময়ের মধ্যে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারল না, এটা বড় প্রশ্ন। মুস্তফা কে মজুরি আরও বলেন, ব্যাংক একীভূতকরণ করে ভালোভাবে পরিচালনা করা গেলে সেটি ভালো কিছু হবে। এজন্য কারা পরিচালনা করবে এবং সুশাসন কতটা মেনে চলবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আরেকটা নিউজ আমরা দেখতে পাচ্ছি sharebiz.com। এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধ, তাই 10টি ব্যাংকে লভ্যাংশ দেবে না। এই পত্রিকা থেকে আমরা মূলত যে জিনিসটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন দুর্বল ব্যাংকগুলোর তাদের আর্থিক অবস্থা খুবই নাজেহাল হয়ে পড়েছে এবং তারা তেমন একটা লাভ করতে পারছে না। আর এই কারণে এই ব্যাংকগুলো মূলত তাদের আমানতকারীদের কোনো লভ্যাংশ দেবে না। এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইউসিবি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। এবং এই ব্যাংকগুলো খুব দ্রুত ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এবং সব মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন যে ব্যাংকগুলো রয়েছে তাদের অবস্থা খুব বেশি ভালো এমনটা নয়। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বাস দিয়েছেন আমানতকারীদের যে এই ব্যাংকের যে বর্তমান অবস্থা এটা খুব বেশি দিন থাকবে না এবং খুব শীঘ্রই ব্যাংকগুলো নতুন করে ঘুরে দাঁড়াবে এবং তারা ফিরে পাবে তাদের নতুন আমানতকারীদের আস্থা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।